দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। আজকে আমরা দেশের সমসাময়িক ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এবং সম্ভাবনা বা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে অর্থ বছরের 6 মাস পার হয়ে গেছে, রফতানি রেমিটেন্সে ভালো ইনফ্লো, কিন্তু এখনও যদি আমরা বিনিয়োগ বা কর্মসংস্থান নিয়ে চিন্তা করি, উদ্যোক্তা যারা বিনিয়োগ করবেন বা বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু এখনও পর্যন্ত সেই স্বস্তির পরিবেশটা দেখতে পাচ্ছেন না। চড়া মূল্যস্ফীতি, ডলারের একটা ক্রাইসিস চলছে, এগুলো সামাল দিয়ে আসলে সামনের দিনগুলোতে এই বিষয়গুলো কিভাবে অ্যাড্রেস করা যাবে, শরীফ জহির, অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সমসাময়িক পরিস্থিতি নিয়ে যদি একজন উদ্যোক্তা হিসেবে আপনার অবজারভেশন জানতে চাই যে 6 মাস আগেও আমরা একরকম রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ছিলাম, 6 মাস পরে আমরা যখন বর্তমান বাস্তবতায়, এই যে বিনিয়োগ পরিবেশ, পরিস্থিতি, কর্মসংস্থানের চিন্তাভাবনা কতটুকু বদলেছে? বিজনেস ইনভেস্টমেন্টস অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার কাস্টমার্স কনফিডেন্সের উপর অনেকটা নির্ভর করে। তো আপনি যদি আমাদের লোকাল মার্কেট যদি দেখেন, অবভিয়াসলি যেটা জুলাইয়ের যে আন্দোলন এবং এরপরে যে একটা সরকার চেঞ্জ হওয়ার পরে অবভিয়াসলি এটা তো একটু সময় লাগবে একটা স্টেবিলিটি আসার। ইন্ডিকেশনটা পজিটিভ কিনা? চ্যালেঞ্জেস আছে। বিজনেস কনফিডেন্স আসতে হলে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা স্টেবল থাকা। তো সেখানে আমাদের বিজনেসম্যানদের কিছু কনসার্ন আছে, যেটা নাকি শুরুতে হয়তো বা একটু বেশি আনস্টেবল ছিল। যে প্রবলেমটা হয়েছিল এটা খুব স্পেসিফিক একটা এরিয়া ওয়াইজ প্রবলেম হয়েছিল। বাট ইফ আই সি যে 95% অফ দ্য ফ্যাক্টরিজ অ্যাকচুয়ালি র্যান উইদাউট এনি প্রবলেম। যে আমাদের আল্লাহর রহমতে ফ্যাক্টরিগুলো সব প্রত্যেকটা ফ্যাক্টরি প্রত্যেকটা লোকেশনে ভালো মতো চলছে। ইন টার্মস অফ এক্সপোর্ট আপনি যদি দেখেন, আমাদের ডিসেম্বর ফিগার যদি দেখেন, এত কিছু বাধার মধ্যেও কিন্তু আমাদের এক্সপোর্ট গ্রোথ আছে, হ্যাঁ, এবং আরএমজি ইজ এ বিগ কন্ট্রিবিউটর টু দ্যাট। তো আশা করতেছি যে আমরা 2025-এও আমরা এক্সপোর্ট গ্রোথ দেখব ইনস্পাইট অফ অল আওয়ার চ্যালেঞ্জেস। সেই এক্সপোর্ট গ্রোথটা কোত্থেকে আসবে? আমরা যদি নতুন করে বিনিয়োগ বা নতুন করে কর্মসংস্থান তৈরি না করি, শুধু আমাদের নর্মাল যে ক্যাপাসিটি সেটা দিয়ে কি আমার এই গ্রোথটা দেখা সম্ভব হবে কিনা? গ্রোথ অপরচুনিটিস আছে, তো তার মধ্যে যেটা হবে যে হ্যাঁ, ইনভেস্টমেন্ট তো ডেফিনেটলি কিছুটা কম এখন, যেহেতু সবাই একটু দেখতে যাচ্ছে, ওয়েট অ্যান্ড সি। বাট ইন টার্মস অফ মেশিনারিজ, হ্যাঁ, দেয়ার ইজ গ্রোথ, দেয়ার ইজ স্টিল লাইক ফার্দার গ্রোথ ইন আরএমজি। আপনি যদি আমাদের ইপিজেড এরিয়াগুলো দেখেন, পার্টিকুলারলি বেবজা, যেটা বেবজাতে কিন্তু কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট আসতেছে। তার মধ্যে একটা বড় একটা অপরচুনিটি হচ্ছে যে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার সাথে সাথে সে যেটা বলতেছে যে সে চায়না এবং মেক্সিকোতে সে মিনিমাম একটা আপনার 25% থেকে 60% অ্যাডিশনাল ডিউটি ইম্পোজ করবে। তো এটা কিন্তু অলরেডি রিটেলারের মধ্যে কিন্তু এটা একটা বেশ একটা প্যানিক ক্রিয়েট করেছে। এবং আমরা দেখতেছি যে চাইনিজ ইনভেস্টাররা বাংলাদেশে আসতেছে, বেবজাতে আসতেছে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস খোঁজার জন্য। তো আশা করি যে সেই বেনিফিটটা আমরা কিছু হলেও আমরা নিতে পারবো। অবভিয়াসলি আমাদের নেইবারিং দেশগুলো আছে, তারাও চেষ্টা করতেছে এই সুযোগটা নেওয়ার জন্য, এবং তারা তাদের সরকার থেকে বিভিন্ন রকম ইনসেন্টিভ, বিভিন্ন রকম তারা কিন্তু সাবসিডিজ দিতেছে এই আরএনজি সেক্টর, টেক্সটাইল সেক্টর। কারণ টেক্সটাইল সেক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হয় সবচেয়ে হাইয়েস্ট। এর মধ্যে আমরা শুনলাম যে শিল্পে গ্যাসের দাম বাড়ানোর একটা আলোচনা চলছে, পায়তারা চলছে। এটা কিভাবে বাধাগ্রস্ত করতে পারে আবার আমাদের এই নতুন সম্ভাবনা বা এক্সপোর্টের যে টার্গেটগুলো? মানে আমি আসলে কোনো লজিকেই দেখি না যে যারা এসব ইভেন আলোচনা করারও তো এটা বিষয় না অ্যাকচুয়ালি, যে এখন একটা ইন্ডাস্ট্রি চলতেছে একটা কারেন্ট কস্টে, এবং আপনি যদি যে কোনো ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করেন, তারা সবাই কিন্তু স্ট্রাগল করতেছে। কারণ আপনি যত কিছুই বলেন, বাংলাদেশ এখনও ক্যাটার করতেছে যে একদম কম্পিটিটিভ লো প্রাইস সেগমেন্টে। আপনি যদি দেখেন, এখনও মেইন এক্সপোর্ট হচ্ছে আপনার কটন প্যান্টস বা কটন টি শার্টস। তো সেখানে কম্পিট করা এখনই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বেশ কিছু ফ্যাক্টরি দেখবেন আপনার সামনে দুইটা ঈদ আসতেছে, রোজা আসতেছে, দুইটা ঈদ আসতেছে, রাইট? এখানে বোনাস পেমেন্ট আছে, এখানে আমাদের ওয়ার্কিং ডেজ কমে কিন্তু আমরা 22 দিনে চলে আসে। তো সেই ক্ষেত্রে এত ডিফিকাল্টিসের মধ্যে একটা ম্যানুফ্যাকচারার সার্ভাইভ করা ডিফিকাল্ট হয়ে যাবে, এবং ইউটিলিটি ইজ এ বিগ কম্পোনেন্ট অফ আওয়ার কস্ট, টোটাল কস্ট। তো এখানে যদি আমরা ডাবল করার যে কথা বলতেছি, তো এখানে তো মানে আমাদের ফ্যাক্টরিগুলোর তো এমনি রেগুলার সাপ্লাই নাই, তারপরে যদি এই ধরনের প্রাইস এসকেলেশন কথা চিন্তা করা হয়, আমার মনে হয় না ইন্ডাস্ট্রিগুলো সার্ভাইভ করতে পারবে। সেটা কীরকম ক্রাইসিস হতে পারে আমরা যদি ওইভাবে একটু নিউমেরিক দিক দিয়ে চিন্তা ভাবনা করি? যে আপনি জাস্ট ইমাজিন করেন যে আপনি 30-40% অফ ইন্ডাস্ট্রিজ ক্যান শাট ডাউন। আপনার টেক্সটাইল ফ্যাক্টরি যদি ফিজিবল না হয়,
তো সেখানে আমি ধরে নিচ্ছি যে যারা স্ট্রাগল করতেছে তাদের তো এটা সার্ভাইভ করা সম্ভব হবে না। আমরা যদি 6 মাসের এক্সপোর্ট আর্নিংসটা দেখি, স্পেশালি আরএমজি থেকে 6 মাসে $19 বিলিয়ন, তার মানে $3 বিলিয়ন একটু বেশি প্রতি মাসে, সন্তুষ্ট কিনা আপনারা? অফকোর্স আমরা এক্সপোর্ট ডাইভার্সিফাই করব, ঠিক আছে। তার মধ্যে আপনার কমন সেন্সে যেটা হচ্ছে যে আপনার লেবার ইন্টেন্সিভ যেগুলো আছে, যেরকম জুতা আছে, সিনথেটিক শুজ আছে, তারপরে হচ্ছে যে আপনার ইলেকট্রনিক্সে যাবে, তারপরে বেসিক্যালি আস্তে আস্তে গ্র্যাজুয়েট করে আর কি আরও কমপ্লিকেটেড প্রোডাক্টসে। আমরা আজকে চিপ ম্যানুফ্যাকচারিং নিয়ে আলাপ করতেছি, একটা বোধহয় কমিটি করা হয়েছে সেমিকন্ডাক্টরের উপরে। অবভিয়াসলি দিজ আর ভেরি প্রমিসিং, বাট আমার লো হ্যাঙ্গিং ফ্রুট তো হচ্ছে যে গার্মেন্ট সেক্টরই তো আমি আজকে 40 বিলিয়ন থেকে আমি 80 বিলিয়ন করাতে এটা কোনো অসম্ভব কিছু না। আপনি চায়নায় যদি আপনার $300 বিলিয়ন ইন্ডাস্ট্রি হয় এই অ্যাপারেল সেক্টর, এটা যদি 10%ও যদি শিফট করে তো $30 বিলিয়ন তো এটা বাংলাদেশ, ইন্ডিয়া বা ভিয়েতনাম এদের মধ্যে গ্র্যাব করতে হবে। এখানেই তো বিশাল অপরচুনিটি। ব্যাংকে আপনি একটা নতুন প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছেন এবং আমরা দেখেছি দায়িত্ব নিয়েই আপনি দুদকে একটা চিঠি পাঠিয়েছেন যে গেল সময় বা বিগত আমলে 2000 কোটি টাকার একটা অনিয়মকে অ্যাড্রেস করে। আসলে ভেতরের কতটা ক্রাইসিস হয়েছিল এতদিনে? ব্যাংকের বোর্ডে কিন্তু অলমোস্ট 23 বছর আগেই ছিলাম আমি, সুতরাং এই ব্যাংক সম্বন্ধে কিন্তু আমার জানা ছিল। তো ফেরত যাওয়ার পর আমি যেটা দেখি যে এই ব্যাংকে অ্যাকচুয়ালি অনেক রকম অনিয়ম করা হয় ওই পিরিয়ডটাতে আর কি। তো ফার্স্ট যে স্টেপটা ছিল যে সেটা ফাইন্ড আউট করা যে অ্যাকচুয়ালি কী পরিমাণ অ্যানোমালিজ করা হয়। তো আমরা সেটা কিন্তু সেই কাজটা কমপ্লিট করছি, আমরা ফরেনজিক অডিট করে সেটা মোটামুটি রিপোর্টগুলো কমপ্লিট করা হয়েছে। তার মধ্যে আমরা কিছু সেকশনের কিছু যেটা আমরা আগে বের করে ফেলি, যেহেতু আপনার ব্যাংকের নিয়মই হচ্ছে যে আমরা ডিরেক্টলি কোনো কেস ফাইল করতে পারি না, সুতরাং আমাদের বোর্ড থেকে আমরা এটা অ্যান্টি কারাপশন এই চিঠি দেওয়া হয়, সেই জিনিসটাই আমরা জানানো হয় আর কি। ওভারঅল ব্যাংক খাতের সিনারিও যদি আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর এনপিএলের যেই হারটা আমরা এর আগে দেখেছিলাম সেটা অলরেডি অলমোস্ট ডাবল হয়ে গেছে এবং এটা 35-এ চলে যাবে বলে ধারণা করা হচ্ছে। উদ্যোক্তারা এখন লোন নিতে সাহস পাচ্ছে না, কেননা সুদ হার অনেক বেশি বেড়ে গেছে। এই পরিস্থিতিতে আসলে আপনারা যারা উদ্যোক্তা এবং ব্যাংকের সাথে জড়িত, দুইটা বিষয় আসলে কিভাবে সামাল দেওয়া যাচ্ছে? না দেখেন, কোনো একটা কারণে এই গত সরকারের যে ওনারা হয়তো বা মানে এটা ভুল কি বলবো যে এটা অপরাধ করে ফেলছে, সেটা হচ্ছে যে ব্যাংকিং সেক্টরটাকে তারা এটাকে সাম সর্ট অফ সিস্টেমেটিক লুটিংয়ের ভিতরে এটাকে ফেলে দিয়েছিল। তো যে কারণে নাকি আপনার ব্যাংকের বোর্ডের থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ সবাই এটাকে কাইন্ড অফ এই সিস্টেমেটিক লুটিংটার সাথে জড়িত ছিল। আইদার ইউ হ্যাভ অ্যাডভার্স সিলেকশন আর নাহলে মোরাল হ্যাজার্ড। তো বড়রা ইউজুয়ালি এই দুই কারণে আপনার ডিফল্টে যায়। এই ডিফল্টের কারণে তো আপনার ডাবল ডিজিট, ট্রিপল ডিজিট এনপিএল হতে পারে না। আপনি যখন 30%-এর উপরে এনপিএল বলতেছেন, তার মানে হচ্ছে যে এখানে কমপ্লিটলি ইগনোর করা হয়েছে অথবা ইন্টেনশনালি এখান থেকে টাকাগুলো সরানো হয়েছে। তো এটার পরে তো আমাদের অ্যাকচুয়ালি জিনিসটাকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে হবে যে আইন কিন্তু আমি সবসময় বলি ব্যাংকিং অ্যাক্ট যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট শক্ত এবং আইন আছে এখানে, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনটা হয় নাই। তো তার মানে হচ্ছে যে আইন ইমপ্লিমেন্ট করতে গেলে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে, সেন্ট্রাল ব্যাংকে যারা আছে, তাদের এই দায়িত্বগুলো নিতে হবে যেন এই অ্যানোমালিজগুলো সামনে যেন আর না হয়। আপনি কতটা আশাবাদী? এখনকার যে সিচুয়েশন, অলরেডি 10টা-11টা ব্যাংকের অবস্থা কি আমরা জানি, বাকি যেগুলো ভালো ব্যাংক বলছি তারাও নানা রকম ক্রাইসিসে ভুগছে। এইখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটা কতখানি? না, ঘুরে দাঁড়াতে হবে, কারণ ব্যাংকিং সেক্টর ছাড়া তো একটা ইকোনমি চলতে পারবে না। তো সুতরাং আমাদের এখানে সিরিজ অফ অ্যাকশন নিতে হবে। আমরা যে রিফর্ম কমিটি যেটা বলতেছে, আমরা ওয়েট করতেছি যে ওনাদের সাজেশনগুলো কী আসে, কারণ আমি বলছি যে একটু ওনাদের স্টেক হোল্ডার ইন্টারাকশনটা একটু বাড়ানো দরকার। আমরা কিন্তু পুরোপুরি জানি না ওনারা এক্স্যাক্টলি কী কী কাজগুলো করতেছে, তো সেগুলো আমাদের সাথে ওনাদের শেয়ার করা উচিত। আমাদের গভর্নর সাহেব যথেষ্ট এইবেল একটা মানুষ এবং উনি কিন্তু যথেষ্ট কাজ করতেছে। তো ওনাকে সাপোর্ট করার জন্য যে রিফর্ম কমিটিটা আছে, আশা করি যে তারা দে উইল কাম আপ উইথ দ্য অ্যাক্টস, প্রপার অ্যাক্টস এবং প্রপার ওয়েজ, যেটা নিয়ে আমরা অ্যাকচুয়াল নাম্বার ওয়ান হচ্ছে যে আমাদের ইনফরমেশনটা জানতে হবে যে এনপিএল সিচুয়েশন কী, এমনি সামনে কেমনে আমরা এটাকে ফার্দার রেস্ট্রিক্ট করতে পারি, এই ধরনের ডিজাস্টার যেন না হয় আর কি। তো আমি অপটিমিস্টিক যে ওয়ান্স উই নো যে আমাদের হোলটা কত বড়, তখন আমাদের এটাকে আপনার বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে যে কাস্টমার কনফিডেন্স বিল্ড আপ করতে হবে ব্যাংকিং সেক্টরের উপরে, এগুলোকে রিস্ট্রাকচারিং করতে হবে,
যারা জেনুইন ব্যবসায়ী আছে তাদেরকে ফোর্স করতে হবে যে টাকাগুলো তোমরা ফেরত দাও, রিকভারি টিমগুলোকে ভালো করে কাজ করতে হবে। তার জন্য আপনি অ্যাসেট রিকভারি টিম আলাদা করে বানাতে পারেন। আপনি কিছু ব্যালেন্স শিট থেকে আপনাকে কিছু বের করে নিয়ে আসতে হবে, কারণ নাহলে এই ব্যালেন্স শিট দিয়ে কোনো ব্যাংক আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট পাবে না, বা আমাদের টোটাল সেক্টরটা এটা সাফার করবে। এবং সব কিছু করার পর ওখানে একটা বড় একটা ক্যাপিটাল শর্টেজ হবে। তো সেই ক্যাপিটাল শর্টেজে আমার ধারণা যে এটাকে ফিল আপ করতে হয়তো বা 2-3 বিলিয়ন 4 বিলিয়ন ডলার এখানে ইনফিউজ করতে হবে। তো সেই এফোর্টটা আমাদের লোকাল এন্টারপ্রেনাররা করতে পারবে, ইন্টারন্যাশনাল ইনভেস্টররা আসবে। তো ইটস নট আ বিগ অ্যামাউন্ট। বিজিএমইএতে এবং এফবিসিসিআইতে প্রশাসক বসানো হয়েছে, সরাসরি আপনাদের যাতায়াত সেখানে আছে, আপনারা আসলে এটাকে কিভাবে দেখছেন? ট্রেড বডিগুলো খুব ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি বিজিএমএ খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনার এখানে ডিরেক্টলি আমরা এত বড় একটা সেক্টর, এটা কিন্তু কোনো মিনিস্ট্রির আন্ডারে না কিন্তু। তো ইন দ্যাট কেস বিজিএমএ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। সো এখানে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ খুব ইম্পর্টেন্ট। সো এখন যে বর্তমান অ্যাডমিনিস্ট্রেটর যাকে বসানো হয়েছে তার প্রাইমারি রোলই কিন্তু হচ্ছে যে ইলেকশনটাকে কন্ডাক্ট করা। তো আমি একজন সাপোর্ট মেম্বার এই কমিটির, এখন যে কমিটিটা করা আছে। তো আমরা বেশ কিছু চেঞ্জেস আনতেছি। তো নাম্বার 1 হচ্ছে যে আপনার প্রত্যেকটা ট্রেড বডিতেই যেটা এনশিওর করা উচিত যে অ্যাকচুয়াল মেম্বার যারা হবে তারা যেন অ্যাকচুয়াল সেই বিজনেসের সাথে যেন জড়িত হয়। যেরকম আমরা যদি আরএমজি, বিজিএমইএ নামটা, রাইট, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। তো এখানে যেটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি এক্সপোর্টার এবং ম্যানুফ্যাকচারার আরএমজি যারা আছে তারাই একমাত্র মেম্বার হতে পারবে বা ভোটার হতে পারবে। তো আমরা সেই মেম্বার লিস্টটা উই আর এনশিওরিং যে যেন অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টার যেন হয়, হ্যাঁ, এবং তারা যেন অ্যাকাউন্টেবল হয়, তারা যেন তাদের লিডার যারা সেটাকে যেন তারা ডিসাইড করতে পারে থ্রু ভোটিং। এবং কিছুটা আমরা যতটুকু চেষ্টা করবো যে এটাকে পলিটিক্স ফ্রি ট্রেড অর্গানাইজেশন যেন সেটা রাখা যায়। কতটুকু সম্ভব? কারণ গেল 15 বছর আমরা দেখেছি যে ব্যবসায়ী সংগঠনগুলো ব্যবসায়ীদের স্বার্থ না দেখে বরং রাজনৈতিক দলগুলোর একটা ছোট অফিস বা উইং হিসেবে কাজ করেছে, এবং নিশ্চয়ই এটার ব্যাড ইম্প্যাক্টও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে পড়েছে। এই নিশ্চয়তা আসলে কতটুকু দেওয়া সম্ভব? না, আপনি যদি একটা ফেয়ার ইলেকশন যদি করতে পারেন, ফার্স্ট অফ অল মেম্বাররা যদি ইলেক্ট করতে পারে, তাহলে তো অটোমেটিক্যালি এটা তাদের ডিসিশনে চলে আসতেছে, ঠিক আছে? তো কিছুটা যেটা হয়েছে প্রত্যেকটা ট্রেড অ্যাসোসিয়েশনে যেটা হয়েছে যে ফলস মেম্বার্স, ঠিক আছে, তারা হয়তো বা তাদের ম্যানুফ্যাকচারিং নাই, তাদের কোনো ফ্যাক্টরি নাই, কিছু নাই, ওই একই জিনিস যে ইলেকশনটাকে ইনফ্লুয়েন্স করার জন্য তারা ফলস মেম্বারশিপ করতেছে। তো সেটা 1 নম্বর স্টেপ হচ্ছে সেটাকে ক্লিন আপ করা। এবং আরেকটা প্রবলেম হচ্ছে ফলস মেম্বারের যে প্রবলেমটা, যেটা যে বদনামগুলো আসে এই সেক্টরের উপরে, হ্যাঁ, যে হয়তো বা ফ্যাব্রিক মিসইউটিলাইজেশন বা ইউরির ক্ষেত্রে আপনার মিসডিক্লারেশন, এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে যখন জেনুইন ম্যানুফ্যাকচার আসবে। কোনো জেনুইন ম্যানুফ্যাকচারার আপনার কিন্তু নিজের ব্যবসা ছাড়া অন্য ব্যবসা করে এটা টিকতে পারবে না, কারণ আমাদের এগুলো খুব কম্পিটিটিভ ব্যবসা। তো সুতরাং আমরা যদি এই মেম্বার লিস্টটাকে যদি ক্লিন আপ করে ফেলতে পারি, তাহলে উইদিন এপ্রিল আমরা ইলেকশনটা করে ফেলতে পারবো। এই বছর তো জাতীয় নির্বাচনেরও বছর। আমরা এর আগে দেখেছি যে নির্বাচনী বছরগুলোতে উদ্যোক্তারা একটু বেশি চিন্তিত থাকেন নতুন বিনিয়োগ করবেন কিনা বা ব্যবসা বাড়াবেন কিনা। সেক্ষেত্রে আমাদের তো একটা চাহিদা আকাঙ্ক্ষা আছে, প্রতি বছরের একটা গ্রোথ বা একটা লক্ষ্যমাত্রা, সেখানে নতুন করে কোনো ব্যাঘাত তৈরি হবে কিনা? না, আপনি যদি দেখেন আমাদের অনন্ত গ্রুপ যেটা, হ্যাঁ, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে যাচ্ছি। আমাদের যে রিয়েল এস্টেট প্রজেক্টটা, এটা যদি দেখেন, আমরা কিন্তু ইভেন 6 তারিখেও কিন্তু আমরা ছাড় ঢালাই দিচ্ছি, মানে আমাদের কাস্টিং চলছে ওখানে। আমরা একটা নতুন একটা প্রজেক্ট করতেছি, একটা সিনথেটিক ফ্যাব্রিক মিল করতেছি। এত বাধার মধ্যেও কিন্তু, এত কিছুর মধ্যে, আনসার্টেনিটির মধ্যেও কিন্তু আমরা আমাদের কনস্ট্রাকশন করে যাচ্ছি। এটা এডিবি ফান্ডের একটা প্রজেক্ট। এটা হলে আপনার বাংলাদেশে যে সিনথেটিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এখানে ম্যানুফ্যাকচার করতে পারবো উইথ এ শর্টার লিড টাইম। তো আমি ধরে নিচ্ছি যে ইনশাল্লাহ আমাদের যারা জেনুইন যারা ব্যবসায়ী, এবং ব্যবসার একটা জিনিস একটু মনে রাখতে হবে যে অ্যাটলিস্ট এবার শিক্ষা নেওয়া উচিত যে ব্যবসায়ী শুড নট গেট ইনভলভ টু মাচ উইথ পলিটিক্স। আমাদের যে কালচারটা, এবং এটাতে কিন্তু ব্যবসা কিন্তু ক্ষতি হয়। আমি শেষ একটা বিষয় আপনার কাছ থেকে জানবো যে আমরা ইউরোপ এবং আমেরিকার মার্কেটে যদি আমাদের এক্সপোর্ট টেন্ডেন্সি এবং ডেটাগুলো দেখি, আমরা দীর্ঘদিন ধরেই ভালো করছিলাম, কিন্তু এখন আমাদের প্রতিযোগীদের সাথে পেরে উঠতে কষ্ট হচ্ছে, তারা কখনো কখনো এগিয়ে যাচ্ছে। এইটা আমাদের জন্য কতখানি চ্যালেঞ্জের? না, আমার মনে হয় যে এগেইন সব কিছু মানে অপরচুনিটিগুলো দেখা উচিত। যেটা গার্মেন্টসের মধ্যে আমরা যে কম্পিটিটিভ যে প্রোডাক্টগুলো করতেছি তার থেকে বের হয়ে আসে আমাদের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করা উচিত। যেরকম আমাদের এগেইন অনন্ত গ্রুপে আমরা কন্টিনিউয়াস চেষ্টা করতেছি যে আরেকটু ভ্যালু অ্যাডেড, যেরকম মেন্স ফর্মাল ওয়্যার, স্যুট করতেছি আমরা অ্যাক্টিভ ওয়্যার করতেছি। তো এগুলো আমরা চেষ্টা করতেছি একটু ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো করার। এবং এরকম অনেক প্রোডাক্ট আছে, যেরকম আউটার ওয়্যার নিয়ে এখন বাংলাদেশে সবাই ইনভেস্ট করতেছে। আপনার বেশ কিছু আপনার পারফরমেন্স ওয়্যার আছে যেগুলো আস্তে আস্তে করা যায়।
একটা অপরচুনিটি হচ্ছে যে আমরা যদি এসব চাইনিজ ম্যানুফ্যাকচারকে যদি বাংলাদেশে নিয়ে আসি তাহলে কিন্তু আপনার শুধু গার্মেন্টস না, আপনি ধরেন ব্যাকপ্যাক আছে, সিনথেটিক শুজ, আপনার অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, শুজে কিন্তু আমাদের এক্সপার্টিস নাই। তো আদার দেন ট্রেডিশনাল গার্মেন্টস না এনকারেজ করে আমরা এসব একটু ডাইভার্সিফাইড প্রোডাক্টে আমরা কিন্তু ওনাদেরকে নিয়ে আসতে পারি, এবং তারা একবার সেট আপ করলে ওই স্কিল সেট যখন জেনে যাব তখন আমাদের বাংলাদেশি ম্যানুফ্যাকচারাররাও কিন্তু ওইসব অন্যান্য ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো করতে পারবে আর কি সামনে। আমরাও সেই প্রত্যাশা করব। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইড। ভালো থাকবেন সবাই।